আসসালামু আলাইকুম সবাইকে। আমি তানভীর রায়হান অয়ন, বর্তমানে বুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে লেখাপড়া করতেছি। আজকে আমরা এইচএসসি 25 ব্যাচের জন্য এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারে কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়ের সকল সূত্রগুলো জানব এবং এগুলা কখন, কোথায়, কিভাবে ব্যবহার করতে হবে সেই বিষয়ে আলোচনা করব। আসো আমরা শুরু করতেছি। তাহলে কাজ ক্ষমতা সূত্রের যে প্রথম সূত্র সেটা হলো ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এক্স। এটা হলো আমাদের আজকের প্রথম সূত্র। এখানে আমরা যদি এগুলোর পরিচয় জেনে নেই, এখানে ডাব্লিউ বলতে বোঝাচ্ছে কৃতকাজ, এখানে এফ দ্বারা আমরা বুঝি বল এবং এক্স দ্বারা বোঝানো হচ্ছে সরণ। তাহলে আমরা বলতে পারি ডাব্লিউ ইকুয়ালস টু এফ এক্স মানে হলো কৃতকাজ সমান সমান বল ইন্টু সরণ। তাহলে আমরা যদি একটু বোঝানোর চেষ্টা করি তাহলে আমরা কী বুঝবো? দেখো, ধরো এখানে একটা বস্তুকে রাখা আছে, এই বস্তুর উপর যদি আমি এফ নিউটন বল প্রয়োগ করি তাহলে এটা এখান থেকে সরে এইখানে এসে থামবে। তাহলে এই যে ও এখান থেকে এই পর্যন্ত আসলো, এক্স পরিমাণ একটা দূরত্ব অতিক্রম করলো, এই অতিক্রান্ত দূরত্বকে আমরা এক্স বলি। তাহলে এটাকে আমরা বলবো সরণ। তাহলে কৃতকাজ হলো কোনো একটা বস্তুর উপর প্রয়োগকৃত বল, সেই বলটা এবং ওই বলের কারণে বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে, বলের কারণে বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটার গুণফলকে আমরা কি বলবো? কৃতকাজ বলবো। তাহলে আমি যদি এটাকে একটু লিখতে চাই তাহলে আমি এভাবে লিখতে পারবো, কৃতকাজ, আমি এখানে লিখতেছি কৃতকাজ সমান সমান বল ইন্টু বলের কারণে বস্তুর সরণ। আশা করি বুঝতে পারছো তোমরা সবাই। আচ্ছা, এখন আমাদের আজকের 2 নম্বর সূত্র। 2 নম্বর সূত্রটা হলো ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এক্স। এখানে ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্সের ডাব্লিউ পরিচয় আগের মতোই আছে, এই জন্য আমি এটা লিখলাম না। ডাব্লিউ মানে কৃতকাজ, এখানে এফ মানে কি? বল, এক্সটা হলো সরণ এবং কস থিটা। এই থিটাটা কোথা থেকে আসে? এটা নতুন আসছে। আচ্ছা, তাহলে আমরা যদি কস থিটা দেখছি, এখানে দেখো ছোট্ট করে চিত্রটা এঁকে রাখছি। এখানে এটা হলো ভূমি, ভূমিতে একটা বস্তু রাখা আছে। এই বস্তুটার উপর আমি যদি এফ বল প্রয়োগ করি, কি বল প্রয়োগ করছি? এফ বলটা প্রয়োগ করছি, কিন্তু বলটা কোথায় প্রয়োগ করা হয়েছে? বলটা ভূমির সাথে, ভূমি আগের বার কী করা হয়েছিল, আমি আগের বার চিত্রটা যদি একটু দেখাই তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এইটা বস্তু ছিল, বস্তুকে আমি এই বরাবর বল প্রয়োগ করেছিলাম, কিন্তু এইবার আমি আর সোজা বল প্রয়োগ করি নাই। কোন দিকে বল প্রয়োগ করছি? এইবার আমি একটু একটা কোণ করে বল প্রয়োগ করেছি। তাহলে কোনো বস্তুর ওপর যদি একটা অ্যাঙ্গেল করে বল প্রয়োগ করা হয় এবং যেই দিকে বল প্রয়োগ করা হয়েছে সেই দিকের সাথে বস্তুটা একটা থিটা কোণ করে সরণ হয়। আগেরবার কী হয়েছিল? আগেরবার বস্তুটা যে সামনের দিকে বল প্রয়োগ করা হয়েছে এবং এটা সামনের দিকে অগ্রসর হয়েছিল, হয়ে এখানে এসে পৌঁছাইছিল, এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে। কিন্তু এইবার কি হয়েছে? এইবার বস্তুটাকে বল প্রয়োগ করা হয়েছে এই দিকে, বস্তুটাকে এই দিকে বল প্রয়োগ করা হয়েছে, কিন্তু এই দিকে বল প্রয়োগ করা হয়েছে কিন্তু বস্তুটা সামনের দিকে আগাইছে এই বরাবর। তাহলে দেখা যাচ্ছে বস্তুর প্রয়োগকৃত বলের দিক এবং এর যে সরণের দিক, এই দিকটার মধ্যে একটা কি আছে? কোণ আছে, দুইটা সেম দিক নাই। তাহলে এই কোণটাই হলো আমাদের থিটা। তাহলে আমরা কি করব? যদি বল যেদিকে প্রয়োগ করা হয়েছে সরণ সেই দিকে না হয়, অন্য কোনো দিকে হয়, তাহলে আমার সূত্রটা হবে কোনটা? এটা। তাহলে আমাদের এই সূত্রটা পরীক্ষায় আমরা প্রয়োগ করে থাকবো। তাহলে আশা করি বুঝতে পারতেছো, যদি যেই দিকে বল প্রয়োগ করা হয়েছে সেই দিকেই সরণ হয়, যেই দিকে বল প্রয়োগ করা হয়েছে সেই দিকেই সরণ হয়, তাহলে এইটা সূত্র ব্যবহার করবো আমরা। আর যদি যেই দিকে বল প্রয়োগ করা হয়েছে সেই দিকে সরণ না হয়, অন্য দিকে হয়, তাহলে আমরা এই দিকে বল প্রয়োগ করব এবং এই থিটাটা হবে কি? সরণ এবং বলের মধ্যবর্তী কোণ। তাহলে থিটার পরিচয়টা আমি লিখে দিচ্ছি, এটা হলো কি? থিটা হচ্ছে সরণ ও বলের মধ্যবর্তী কোণ। আচ্ছা, এখন আসো এই সূত্রগুলোকে আমি কি করা হয়েছে, এখানে পরের লাইনে বাংলায় লিখে দেওয়া হয়েছে। দেখো এখানে লেখা হয়েছে বল ইকুয়ালস টু ডাব্লিউ ইকুয়ালস টু বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ এবং সরণ ইন্টু সরণের দিকে বলের উপাংশ, দুইটা আসলে একই সূত্র। আচ্ছা, এখন এই সূত্রগুলো দ্বারা কী বোঝাচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে ভূমিতে যে বস্তুটাকে রাখা হয়েছিল, এই বস্তুটাকে যদি আমি এই বরাবর বল প্রয়োগ করি এফ বরাবর, তাহলে এটা কোন দিকে সরণ হয়? এই দিকে, সামনের দিকে সরণ হচ্ছে। তাহলে সরণ এবং বলের দিক তো সেম নাই। কিন্তু যেহেতু ডাব্লিউ আমরা কি জানি, আমরা ভেক্টর যারা পড়ে আসো তারা জানো যে বল একটা কি? স্কেলার রাশি।
তাহলে বল যদি একটা স্কেলার রাশি হয় তাহলে অবশ্যই আমাদের বুঝতে হবে যে, সরি আমি একটু ভুল বলছি, এখানে আমরা কি জানি, আমরা জানি ডাব্লিউ কৃতকাজ একটা কি স্কেলার রাশি। আচ্ছা, এখন কৃতকাজ যদি একটা স্কেলার রাশি হয় তাহলে অবশ্যই একটা স্কেলার রাশি কী হবে, স্কেলার রাশি আনার জন্য আমাদের যে জিনিসগুলো আমরা গুণ করব, যেমন এখানে বল এবং বলের দিকে সরণের উপাংশ, এগুলো আমরা কী করতেছি, গুণ করতেছি। তাহলে এই যে গুণ করতেছি, এই গুণ করা জিনিসগুলো আমাদের কী করতে হবে, এগুলোকেও আমাদেরকে একই দিকে হইতে হবে, ঠিক আছে। স্কেলার হইতে হলে এদের মধ্যে কোনো কোণ থাকা যাবে না, এটা হলো স্কেলার হওয়ার শর্ত, তাই না? কারণ আমরা কি জানি, আমরা জানি স্কেলার মানে হচ্ছে শুধু মান, এর কোনো দিক নাই, তা না? তাহলে এখানে বল এবং বলের দিকে যে সরণের উপাংশ, এর মাঝে কোনো কি থাকা যাবে না, এই এফ এবং এক্স এর মাঝখানে কী হয়ে গেছে, কোণ তৈরি হয়ে গেছে না, এই কোণ তৈরি হয়ে গেছে, কোণটা যেন তৈরি না হয়, কোণ তৈরি হলে কিন্তু সেটা কি থাকবে না, স্কেলার রাশি থাকবে না, এটা কী হয়ে যাবে, ভেক্টর হয়ে যাবে। তাই আমরা এটাকে স্কেলার করার জন্য আমরা কী করব, আমরা বলটা এইদিকে হলেও আমরা এই বলটার দুইটো উপাংশ আমরা জানি, ভেক্টর থেকে পড়ে আসি, একটা বলের কয়টা উপাংশ, দুইটো উপাংশ, যেহেতু বলটা ভেক্টর রাশি, উপরের দিকে একটা আর ডান দিকে একটা, তাহলে এই বলের এই দুইটো উপাংশ আমরা ভাগ করে দিতে পারি। এখন আমরা যদি ভাগ করে দিই তাহলে এই পাশে একটা বল হয়, সেটা কি হয়, এই পাশের বলটা হবে এফ কস থিটা। আমি যদি লেখার চেষ্টা করি তাহলে এই পাশের দিকটা হবে এফ কস থিটা, এবং এটাকে উপরের দিকে ভাগ করলে এই দিকে আসবে এফ সাইন থিটা। কীভাবে আসছে আশা করি বুঝতে পারতেছো, যার সাথে কোণ তার সাথে কি, যার সাথে কোণ হয়, যেমন থিটাটা যার সাথে আসে সেই বরাবর কী হবে, কস থিটা হবে, এবং যে পাশে কোণ নাই সেই বরাবর সাইন থিটা হবে। আচ্ছা, তাহলে এই বরাবর হচ্ছে এফ কস থিটা। এখন বলো তো, এই বলটা যদি এই দিকে ক্রিয়া করা হইতো, বলটা এইদিকে ক্রিয়া করা হওয়ার পরেও দেখো ও এই বরাবর সামনে আগাইছে, আর এই বরাবর কোন বলটা আছে, এই বলটা আছে, তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে এই বলটার কারণেও সামনের দিকে আগাইছে। ও কি এই বলের কারণে ডান দিকে যেতে পারবে? অবশ্যই পারবে না, ও এই বলের কারণে এই দিকেই যাবে। তাহলে এই এফ কস থিটার কারণে কী হয়েছে, ডান দিকে অগ্রসর হয়েছে। তাহলে আমরা যেহেতু বলতে পারি যে কৃতকাজ একটা কি স্কেলার রাশি, তাহলে আমরা কি বলি যে বল এবং বলের দিকে সরণের উপাংশ, তার মানে কি সরণটা যেই দিকেই হোক, যেমন আমি যদি এইটা আগে পড়ার চেষ্টা করি তাহলে সরণ ইন্টু সরণের দিকে বলের উপাংশ, তাহলে সরণটা যেদিকেই হোক, সরণ মানে বলটা যেদিকেই হোক, অবশ্যই কী করতে হবে, এই বলটাকে সরণের দিকে নিয়ে আসতে হবে, বলটাকে সরণের দিকে, যে সরণের দিকে বলের উপাংশ, বলের অনেকগুলো উপাংশ হবে, দুইটা উপাংশ হবে, এর মধ্যে যে উপাংশটা সরণের দিকে হবে সেটাকে আমরা কী করব, গুণ করব। আর এই উপাংশটাই আসলে কি, এই যে এফ ইন্টু কস থিটা, এই এফ কস থিটাটাই আসলে কি সরণের দিকে বলের উপাংশ। আবার আমরা যদি প্রথমটা পড়ার চেষ্টা করি, এখানে কি আছে, বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ, তাহলে এই যে বল যদি এদিকে হয়, আমি চাইলেও কি করতে পারি, এই সরণটাকে, এই বলটাকে ভাঙছিলাম আমি আগের বার, এখন কি করবো, বলটাকে না ভেঙে সরণটাকে ভাঙে, সরণটাকে যদি ভাঙে তাহলে এটা দুটো উপাংশ করা যাবে, একটা এই দিক বরাবর আর একটা এই দিক বরাবর। এগুলো তোমরা যারা ভেক্টর পড়ে আশা করি ভালোভাবে পারবা তোমরা এটা। তাহলে সরণের দুটো উপাংশ, একটা এই বরাবর একটা এই বরাবর, তাহলে আমরা এই দিকে যেহেতু বল, তাহলে আমরা সরণের এই বরাবর যে উপাংশটা ওটা নিয়ে কাজ করব। তাহলে এই বরাবর উপাংশটা কী হবে, যেহেতু কোস থিটাটা এই বরাবর আছে, তাহলে যার সাথে থিটা সেটা কী হয়, সেটা কস থিটা, তাহলে এই বরাবর হবে এস, আমি এখানে এস লিখছি, এটা আমি যদি এক্স দ্বারা প্রকাশ করতে পারি, এক্স কস থিটা, ঠিক আছে। তাহলে এখানে যে আমি লিখছি ম্যাথে এক্স কস থিটা, তাহলে এই এক্স কস থিটাকে আমরা কী বলতে পারি, বলের দিকে সরণের উপাংশ বলতে পারি। আবার এই এফ কস থিটা যেটা আছে, এই যে এফ আর এই যে কস থিটা, এই দুইটা পার্ট, এই এফ কস থিটাকে আমরা বলতে পারি যে সরণের দিকে বলের উপাংশ। তাহলে এই দুইটা দ্বারা আসলে কোন সূত্রটাকে বোঝাচ্ছে, আসলে এই সূত্রটাকেই ইন্ডিকেট করা হচ্ছে, তোমরা এটা কনফিউজড হবে না। আচ্ছা, এখন আসো আমাদের 4 নম্বর সূত্র। তাহলে 4 নম্বর সূত্রটা হলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, কেন, কারণ এখানে দুইটা কি আছে দেখো, ডাব্লিউ কৃতকাজ ইকুয়ালস টু দেওয়া আছে এফ ভেক্টর ইন্টু এক্স ভেক্টর, এফ ভেক্টর ইন্টু এক্স ভেক্টর। এখানে অনেকেই এই কথাটা বলবা, কিন্তু আসলে এখানে এইটাকে আমরা কী বলবো, এটাকে আমরা ইন্টু, এটাকে আমরা কী বলি, এটাকে বলি আমরা ডট গুণফল, এটাকে বলা হয় ডট, ঠিক আছে। এটা নর্মাল গুণ থেকে একটু ভিন্ন। আচ্ছা, তাহলে আমরা কি জানি, এখানে কৃতকাজ সমান সমান বল এফ ভেক্টর মানে বলের ভেক্টর ডট এক্স ভেক্টর মানে সরণের ভেক্টর। আচ্ছা, তাহলে এখানে আমরা এই ম্যাথ যদি করব, এই ম্যাথ করার সময় আমরা আগে যতগুলো জায়গায় দেখে আসছি এফ এক্স, এই যে প্রত্যেকটা জায়গায় কী আছে, এফ এক্স আছে, এখানে এফ এক্স বল এবং বলের দিকে সরণের উপাংশ, এখানে এক্স আছে। আচ্ছা, তাহলে এই যে আগের যে জায়গাগুলো ছিল, এই জায়গাগুলোর মধ্যে আমরা বলের কী বসাবো, আমরা বলের একটা মান বসাবো, এখানে একটা মান, এখানে একটা মান, এখানে একটা মান। কিন্তু এইখানে যে সূত্রটা আছে ডাব্লিউ ইকুয়ালস টু এফ ভেক্টর ডট এক্স ভেক্টর, এখানে এই এফ ভেক্টরের জায়গায় আমরা কী বসাবো, কোনো মান বসাবো না, এই এফের জায়গায় আমাদের বসাতে হবে একটা ফাংশন। এফ কি, এফ ভেক্টর মানে হলো একটা ফাংশন, তাহলে অবশ্যই এখানে একটা ফাংশন হবে, ফাংশনটা এটা হবে একটা ভেক্টর,
ভুলে আমি ফাংশন বলে ফেলছিলাম। এখানে আমরা এফ ভেক্টর যেটা আছে এখানে এতদিন আমরা কি বসাইছি, এতক্ষণ আমরা যতগুলো সূত্র পড়েছিলাম সবগুলো মান বসিয়েছিলাম, কিন্তু এইবার আমরা কি বসাবো, একটা ভেক্টর বসাবো। আর আমরা সবাই জানি ভেক্টরগুলোর আকার কীরকম হয়, সামথিং ইন্টু আই প্লাস সামথিং ইন্টু জে প্লাস সামথিং ইন্টু কে, তাই না? এ ক্যাপ, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। আচ্ছা, তাহলে আমরা এই আকারে এফটাকে বসাবো। একইভাবে আমরা এক্সটাকে কী করবো, এক্সটাকে আমরা ভেক্টর আকারেই বসাবো। তাহলে আমরা বুঝতেই পারছি এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব, এই সূত্রটা আমরা তখনই ব্যবহার করব যখন কোনো প্রশ্নের মধ্যে বলকে একটা ভেক্টর আকারে দেওয়া থাকবে এবং সরণকে একটা ভেক্টর আকারে দেওয়া থাকবে। তখনই আমরা কি করব, এই ডাব্লিউ ইকুয়ালস টু এফ ভেক্টর ডট এক্স ভেক্টর এই সূত্রটা অ্যাপ্লাই করব। আর আশা করতেছি এফ ডট এক্স কীভাবে বের করতে হয় তোমরা এটা সবাই শিখে আসছো। এখন আসো 5 নম্বর সূত্র। তাহলে 5 নম্বর সূত্রটাতে বলা হয়েছে যে ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ x1 ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স, কোথা থেকে কোথায় পর্যন্ত লিমিট দেওয়া আছে x1 থেকে x2 পর্যন্ত। এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় যে আমি এফকে কি করব, এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেট করব, কার কতটুকু রেঞ্জের মধ্যে, x1 থেকে x2 এই রেঞ্জের মধ্যে যদি আমি বলকে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো, কৃতকাজ পাবো। আচ্ছা, এখন বলতে পারো যে এটা আসলে কি জিনিস দেখলাম, আগে হয়তো অনেকেই দেখো নাই। তাহলে এটা দ্বারা আমরা এটা কখন অ্যাপ্লাই করবো সেটা বলি। এটা অ্যাপ্লাই করবো যখন বলটা কী হবে, পরিবর্তনশীল হবে। তাহলে এতক্ষণ কি বল পরিবর্তনশীল ছিল না? না, ছিল না। এতক্ষণ আমরা যে যতগুলো বল দেখেছিলাম শুরু থেকে, এই প্রত্যেকটা বল, এই বল, এই বল, এই বল, এই যে এই বল, এই প্রত্যেকটা বল ছিল কি একটা ফিক্সড মান। তার মানে এটা মান হোক বা ভেক্টর হোক, যেটাই হোক, এই যে মান ছিল বা ভেক্টর ছিল, যেটাই ছিল, এইটার মানটা কী ছিল, ভেক্টর হলেও তো একটা মান আছে, তাই না? ভেক্টরের মান থাকে এবং দিক থাকে। মানটা কী ছিল, অবশ্যই ফিক্সড ছিল, কোনো পরিবর্তন হবে না। যেমন আমি বলতে পারি যে এখানে একটা বস্তু রাখা আছে, এখানে একটা বস্তু রাখা আছে, বস্তুকে এই বরাবর অথবা এই বরাবর যে কোনো একদিকে হলেই হলো, এই বরাবর 10 নিউটন বলে বা এই বরাবর 20 নিউটন বলে টানা হচ্ছে। তাহলে এই যে আমি বলের মানটা বলে দিছি, মানটা কি কখনো চেঞ্জ হবে? আমি যদি নিজে থেকে চেঞ্জ না করি এটা কখনোই চেঞ্জ হবে না। তাহলে এই মানটাকে আমরা বলতে পারি একটা ফিক্সড মান, এগুলো আমাদের জন্য ফিক্স। তাই এটাকে বলা হয় যে এটাকে সমবল বলে। কী বলি আমরা? সমবল। তাহলে এটা আমি যদি এখানে একটু উল্লেখ করে দিই যে এইখানে যতগুলো এফ আছে এই এফগুলো কি সমবল হবে, এগুলো বল কিন্তু এগুলো কি সমবল। কিন্তু এইখানে যে এফটা আছে এই এফটা কোনো সমবল না, এটা হলো পরিবর্তনশীল বল, এটা খেয়াল রাখতে হবে। তাহলে কখনো যদি এরকম হয় যে কোনো প্রশ্নে আমরা দেখতে পাইতেছি যে সময়ের সাথে সাথে প্রতি মুহূর্তে মুহূর্তে কী হইতেছে, বলের মানটা চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা কি করব, তখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখানে আমরা এফ এর কী মান বসাবো, তাহলে আমরা এখানে এই সূত্রের জন্য এফ এর মান বসাবো একটা ফাংশন। এফ এর মান কী বসাবো, একটা ফাংশন বসাবো। ফাংশন দেখতে কীরকম হয়, ফাংশন দেখতে ধরো এর মধ্যে চলক কী থাকবে, এখানে যেহেতু এক্সের সাপেক্ষে করতেছি আমরা, তাহলে অবশ্যই ফাংশনের মধ্যে কী হবে, একটা এক্সের একটা চলক থাকবে। তাহলে এই চলকটা ফাংশনটা হতে পারে এরকম 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 এরকম হতে পারে, অথবা এরকম হতে পারে ধরো সামথিং ইন্টু এক্স কিউব, বা সামথিং না দিয়ে আমি একটা সংখ্যা দিয়েই লিখি, ধরো এরকম হতে পারে যে 4x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 10 এরকম হতে পারে। এখন ফাংশন যেরকমই হোক না কেন সেটা কী হইতে হবে, অবশ্যই এক্সের ফাংশন হইতে হবে। এখন ধরো তাহলে যদি এখানে এক্সের ফাংশন না হয়, আমি বলে দিলাম যে এফ একটা টি এর ফাংশন, এফ হচ্ছে দেওয়া আছে এরকম যে 3t স্কোয়ার মাইনাস 5t প্লাস 2 এরকম একটা ফাংশন দেওয়া হলো। তাহলে এফ যদি টি এর ফাংশন হয় তাহলে আমরা কি এটা এখানে বসাতে পারবো? অবশ্যই পারবো না। তাহলে আমাদের কী করতে হবে, তাহলে আমাদের সূত্রটাকে লিখতে হবে কি, এফ এর জায়গায় আমি এটাই বসাবো, কিন্তু তখন আমি এক্সের জায়গায় কী বসাবো, টি বসাবো, এক্সের জায়গায় টি বসাবো। তার মানে হলো যে এফটা যার ফাংশনই হোক, সেটা টি এর ফাংশন হতে পারে, এক্সের ফাংশন হতে পারে, ওয়াই এর ফাংশন হতে পারে, বা অন্য যে কোনো জেড এর ফাংশন হতে পারে, আমরা যার ফাংশন হবে এফ, আমরা তার সাপেক্ষে কী করবো, ওকে ইন্টিগ্রেশন করব। এরপর কোন রেঞ্জে ওরা কোশ্চেনে বলে দিবে সেই অনুযায়ী আমরা এই রেঞ্জটাকে বসায় কী করব, ইন্টিগ্রেশন করব। এটা করার জন্য ইন্টিগ্রেশনের বেসিক লাগবে, আশা করি তোমরা সেগুলো পড়ে আসছো। এখন আসো 6 নম্বর সূত্র। 6 নম্বর সূত্রটা কী দেওয়া আছে, এখানে 6 নম্বর সূত্র দেওয়া আছে ডাব্লিউ ইকুয়ালস টু mgh ইকুয়ালস টু ইপি। আচ্ছা, এটা আমরা কখন ব্যবহার করব, এটা হলো যখন কোনো বস্তুকে ভূমি থেকে কোনো একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠানো হবে। আমি একটু অন্য জায়গায় আঁকি, ধরো এখানে একটা বস্তু, এইখানে একটা বস্তু কী করা হবে, ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় উঠানো, ধরো এখানে উঠাইলাম আমি এইচ উচ্চতা। তাহলে যখন কোনো বস্তুকে ভূমি থেকে এইচ উচ্চতায় ওঠানো হবে, তখন এই যে উঠানোটা হইলো, ধরো তুমি একটা ভূমিতে একটা ইট রেখে দিছো, একটা ইট তো সবাই জানি, ইট বা পাথর যেটাই হোক,
এটা তুমি রাখা আছে ভূমিতে। এখন তুমি এইটাকে এখানে একটা বিল্ডিংয়ের উপরে বা তুমি যে কোনো একটা উচ্চ জায়গায় উঠাতে চাচ্ছ, তাহলে অবশ্যই তোমাকে কী করতে হবে, সেই ইটটাকে ধরে উঠাইতে হবে। এখন ইটটা উঠাইতে তোমার একটু হলে তো কাজ করতে হবে, তাই না? তাহলে একটা ইট উঠাইতে বা যে কোনো একটা বস্তুকে কোনো উচ্চতায় উঠাইতে কতটুকু কাজ করতে হবে সেটা হলো আমরা এই সূত্রটি ব্যবহার বের করতে পারবো। তাহলে এখানে ডাব্লিউ ইকুয়ালস টু mgs, ডাব্লিউ এর পরিচয় আগের মতোই কী আছে, কৃতকাজ। এখানে এম মানে কি, এম মানে ভর, কার ভর, যেই বস্তুটাকে আমরা উপরে উঠাবো সেই ভরটা হলো এম। এখানে জি এর পরিচয় কি, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ বা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, আর এইচটা কি, এইচটা হচ্ছে কতটুকু উচ্চতায় আমরা বস্তুটাকে উঠাতে চাচ্ছি, এটা হলো এইচ। বা আমরা, তোমরা ছোটোবেলায় অনেকে পড়ে আসছো যে বিভব শক্তির আমি একটা কথা বলে আসছো, যে কোনো বস্তুকে একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠানো হলে ওর মধ্যে কি একটা শক্তি জমা হয়, সেই শক্তিটাকে আমরা কি বলি, বিভব শক্তি বলি। ওই বিভব শক্তিটাই আসলে কি, এই কৃতকাজ। কেন, কীভাবে বলতে পারি আমরা, সেটা হলো কোনো একটা বস্তুকে উপরে উঠানো হলে আমরা একটা কাজ করছি না বস্তুটা উঠানোর জন্য, ওই কাজটা কোথায় গেছে, কাজটা তো এক ধরনের শক্তি, আমরা সবাই জানি কাজ এক ধরনের শক্তি। তাহলে আমরা যেহেতু একটা বস্তুর মধ্যে কাজ করছি, আর আমরা এটাও জানি যে শক্তি কখনো কি হয় না, শক্তি ধ্বংস বা সৃষ্টি হতে পারে না, তাহলে অবশ্যই শক্তিটা ওখানে আসে। আমরা যেহেতু কাজ করছি ওখানে অবশ্যই একটা শক্তি আছে, শক্তিটা কোথায় যাবে, এই শক্তিটা বস্তুর মধ্যে জমা হবে, আর এই জমা হওয়া শক্তিটাকে আমরা কি বলি, বিভব শক্তি বা ইপি বলতে পারি, বিভব শক্তি। তাহলে এই বিভব শক্তির আমরা এটাকে বলতে পারি। এখন আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছো যে যাহাই কৃতকাজ তাহাই কি বিভব শক্তি, কখন, যখন সেটাকে উপরে উঠানো হবে তখন, কোনো বস্তুকে কোনো ভূমি থেকে উপরে উঠানো হলে, অথবা যে কোনো উচ্চতা থেকে অন্য উচ্চতায় ওঠানো হলে। আচ্ছা, এখন আসো পরের সূত্র, ডাব্লিউ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু ইকে। এখানে আগের মতো এম এর পরিচয় হচ্ছে ভর, এখানে ভিটা হচ্ছে কি, ভিটা হচ্ছে বেগ, কার বেগ, বেগ, এই বেগটা হলো ওই বস্তুটার বেগ। ধরো তুমি একটা কোনো বস্তুকে, একটা বস্তু এখানে আসে, তুমি এইটাকে তোমার হাতে ছিল, একটা বস্তু তোমার হাতে আছে, ঠিক আছে, ধরো এখানে তুমি দাঁড়ায় আসো, তোমার হাতে একটা বস্তু আছে, একটা বল আছে, তুমি এই বলটাকে ছুঁড়ে মারলা। তাহলে তুমি যদি একটা বলটাকে ছুঁড়ে মারো, অবশ্যই তোমার একটা শক্তি দেওয়া লাগবে, একটু কাজ করা লাগবে। এই কাজটা আমরা কোন সূত্র থেকে ব্যবহার করতে, মানে কোন সূত্র থেকে আমরা এই কাজটা পাবো, এই কাজটা আমরা এই সূত্র থেকে পাবো। তাহলে এই সূত্রটা এখানে আশা করি বুঝতে পারতেছো, এখানে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, আগে থেকে পড়ে আসো তোমরা। আর এটা সমান সমান যে গতিশক্তি, সেটা তোমরা আগে থেকে জানো, আমি আর বোঝাচ্ছি না। এখন আসো, ডাব্লিউ ইকুয়ালস টু গতিশক্তির পরিবর্তন, এটা খুবই একটা ইম্পর্টেন্ট সূত্র। অনেকেই যে কৃতকাজ সমান সমান হাফ এম ভি স্কোয়ার, এটা অনেকে জানলেও কৃতকাজ সমান সমান যে গতিশক্তির পরিবর্তন এটাকেও জানে না। এটা দ্বারা কী বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে, ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে তুমি এদিকে ধাক্কা দিলা, ধাক্কা দিয়ে এই বরাবর নিয়ে আসলা, ঠিক আছে, অথবা বস্তুর কথা বাদ দাও, ধরো একটা গাড়ি, ঠিক আছে, একটা গাড়ি চলতেছিল, তো চলতে চলতে এখানে একটা গর্ত আছে, গর্তের মধ্যে গাড়ি আটকায় গেছে, ঠিক আছে, গর্তের মধ্যে গাড়িটা আটকায় গেছে। এখন যেহেতু গর্তের মধ্যে গাড়িটা আটকায় গেছে, তাহলে গাড়িটাকে উঠাইতে হবে। তো গাড়িতে একটা বেগ আছে না, তো হয়তো বেগটা একটু কম, এর জন্য উঠতে পারতেছে না। তা আমরা কী করলাম, আমরা গিয়ে পিছন থেকে এটাকে ধাক্কা দিলাম। আর পিছন থেকে কী করবো, আলাদা আমরা একটা ধাক্কা দেবো বাইরে থেকে, বাইরে থেকে ধাক্কা দেওয়ার কারণে এই গর্তটা পার হয়ে চলে যাবে। তাহলে আমরা যে ধাক্কা দিলাম, তাহলে কী হলো, গাড়ির বেগটা পরিবর্তন হলো। তাহলে আগে একটা বেগ ছিল, পরে ভিন্ন বেগ হলো। ধরো আগে বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, এই বেগে উঠতে পারতেছিল না, পরে আমরা ধাক্কা দেওয়ার পরে ওর বেগ হলো 10 মিটার পার সেকেন্ড, এখন উঠে চলে গেছে। তাহলে বেগটার পরিবর্তন হয়েছে। এই যে বেগের পরিবর্তন হইলো, তাহলে এই পরিবর্তন করার জন্য অবশ্যই কী করা লাগছে, আমাদের কিছু কাজ করা লাগছে। এই কাজটাকে আমরা কী বলবো, এই যে এটা হলো সেই কাজ। ডাব্লিউ ইকুয়ালস টু হাফ এম ভি ফাইনাল স্কোয়ার মাইনাস ভি ইনিশিয়াল স্কোয়ার। এখানে ভি এফ মানে পরের বেগ, আর ভি আই মানে শুরুর বেগ। আর এটাকে আমরা কী বলতে পারি, এটাকে যদি আমরা গুণ করে দেখি, তারপর হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি আই স্কোয়ার। তাহলে হাফ এম ভি এফ স্কোয়ার মানে আদি গতিশক্তি, আর হাফ এম ভি আই স্কোয়ার মানে শেষ গতিশক্তি, যেটাকে আমরা বলতে পারি গতিশক্তির পরিবর্তন। আশা করি বুঝতে পারছো। এরপর 9 নম্বর সূত্র, 9 নম্বর সূত্রে বলা আছে ডাব্লিউ ইকুয়ালস টু এন ইন্টু এন মাইনাস 1/2 ইন্টু এম জি এইচ। এখানে পরিচয়গুলো আমাদের একটু ভালোভাবে জানতে হবে। কেন, কারণ এই সূত্রটা আমরা কখন ব্যবহার করবো, এটা ব্যবহার করবো স্তম্ভ তৈরি করার ক্ষেত্রে। কখন, স্তম্ভ তৈরি করার ক্ষেত্রে। ধরো আমরা এখানে একটা ইট রাখা আছে, এই ইট, অনেকগুলো ইট রাখা আছে, ফ্লোরে রাখা আছে। এখন আমি চাচ্ছি এই ইটগুলো দিয়ে একটা কী করতে, একটা পিলার বানাইতে বা একটা খাম্বা বানাইতে বা স্তম্ভ বানাইতে, যেটাই তোমরা বলো। তাহলে আমি যদি চিত্রটা আঁকি, তাহলে অনেকগুলো পিলার এখানে ভূমিতে রাখা আছে, ধরো 4টা এখানে রাখা আছে, বা 5টাই ধরো, 5টা পাথর রাখা আছে, 4 কোণের পাথর, ঠিক আছে, 4 কোণা পাথর বা ইট বলতে পারো তোমরা। এখন আমি চাচ্ছি এটাকে আমি একটা স্তম্ভ বা একটা পিলার বানাইতে। তাহলে স্তম্ভ বানানোর জন্য আমার কী করতে হবে, এই ইটটাকে এখানে আনতে হবে, এই ইটটাকে ওর মাথায় আনতে হবে, এই ইটটাকে ওর মাথায়, এই ইটটাকে ওর মাথায়, এই ইটটাকে ওর মাথায়। এই যে আমি একটার উপর একটা ইট বসাচ্ছি, তাহলে এই ইট বসানোর জন্য অবশ্যই আমাকে কিছু কাজ করা লাগতেছে। এই কতটুকু কাজ করতে হবে,
তাহলে ইটগুলা বসাইতে কতটুকু কাজ করতে হবে সেই কাজটা বের করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব। এখন অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে প্রথম ইটটা বসাইছি এটা কোথায় ছিল, এখানে ছিল, বসাইছে কোথায়, এখানে। ওকে কিন্তু ধাক্কা দিলেই হয়ে গেছে, আর কিছু করা লাগে নাই, তাহলে ওর জন্য আমার খুব বেশি কাজ করতে হবে না। কিন্তু যখন আমি এখান থেকে একটা বস্তুকে এখানে আনবো, তাহলে দেখো একই সাথে আমার ধাক্কাও দেওয়া লাগতেছে, আবার উপরে উঠানো লাগতেছে, তাহলে ওর জন্য কাজটা কী হবে, ভিন্ন কিছু হবে। আবার এখান থেকে যখন আমি এই উপরে আনবো, তখন আবার কী হবে, দূরত্বও বেশি হয়ে গেছে, আবার কি উচ্চতাটাও বেড়ে গেছে, তাহলে কাজটা কী হবে, আরও ভিন্ন হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে কোনো বস্তুকে কয়েকটা বস্তুতে যদি আমি একটা স্তম্ভ বানাতে চাই, তাহলে আমাদের প্রত্যেকটা ইট বসানোর সময় একই পরিমাণ কাজ করতে হবে না, ভিন্ন ভিন্ন কাজ করতে হবে। এজন্যই আমরা এই সূত্রটা এইভাবে ভিন্নভাবে একটা ব্যবহার করি। না হলে আমরা যদি আগের মতো করতে চাইতাম যে কোনো একটা বস্তুকে উপরে ওঠানো হচ্ছে, তাই না, উপরে ওঠানোর ক্ষেত্রে W = mgh এটা করলেই তো হইতো, কিন্তু আমরা এটা কেন করতে পারবো না, কারণ এক একটা ইট উঠানোর ক্ষেত্রে সূত্র বা কৃত কাজ এক এক ধরনের হচ্ছে, তাই আমাদের আলাদা আলাদা করে করতে হবে। আচ্ছা, আশা করি বুঝতে পারতেছো। এখন এটার পরিচয়গুলো দেখি। এখানে এনের পরিচয় কি, এনের পরিচয় হচ্ছে ইটের সংখ্যা, ইটের সংখ্যা। এরপর এই এনটা তো একই জিনিস, এখানে এমটা কি, এমটা হচ্ছে একটি ইটের ভর। এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে, একটি ইটের ভর, একটি ইটের ভর। জি আগের মতোই 9.8। এবং এইচটাকে এখানে এইচ কি কতটুকু উপরে ওঠানো হবে সেটা না, অবশ্যই না। এখানে এইচ হলো একটি ইটের উচ্চতা, একটি ইটের উচ্চতা। এটা দ্বারা কী বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে ধর এটা যদি একটা ইট হয়, আমি একটু 3D ইট আঁকার চেষ্টা করতেছি। এই একটা ইট, এই ইটের এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ, এটা হলো উচ্চতা। তাহলে এই যে উচ্চতাটা, এটা হলো উচ্চতা। আশা করি সবাই সূত্রটা বুঝতে পারছো। এখন আসো পরের সূত্রে যাই। এই সূত্রটা তোমরা একটু দেখে রাখো, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুব একটা নাই, তো এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। আমি এটাকে নীল কালি দিয়ে মার্ক করে দিচ্ছি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট তোমরা দেখে রাখা ভালো। সূত্রটা দ্বারা কীভাবে আমি জাস্ট বলে রাখি। এখানে ডাব্লিউ হচ্ছে কৃতকাজ, রো হচ্ছে পানির ঘনত্ব, সবুজ দিয়ে লিখি নাহলে বেশি মোটা হয়ে যাচ্ছে। এখানে এ হচ্ছে ক্ষেত্রফল, H1 হচ্ছে গভীরতা, আর এইচ হচ্ছে, এইচটা বোঝানোর আগে আমি একটু চিত্রটা দেখাই, এটা চিত্রটা কীরকম হবে। এটা চিত্র যদি একটু দেখতে চাও তাহলে দেখতে হবে, দেখো ধরো এটা হলো ভূমি, ঠিক আছে, আর এখানে আকাশে একটা কী আছে, মেঘ আছে। এখন এই মেঘ থেকে কী হবে, বৃষ্টি হবে। তাহলে বৃষ্টি হইলে এই বৃষ্টির পানি এসে এখানে জমবে, তাই না, বৃষ্টির পানি এসে এখানে জমবে। তাহলে ধরো এই যে মেঘটা আছে, এই মেঘটা ভূমি থেকে এইচ পরিমাণ দূরে আছে, কতটুকু, এইচ পরিমাণ। আর এই যে বৃষ্টি পড়লো, বৃষ্টি পড়ার কারণে এই যে বৃষ্টিটা পড়তেছে, এখান থেকে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়ার কারণে এই যে এখানে একটা উচ্চতার পানি জমা হয়েছে, এই উচ্চতাটাকে আমরা ধরতেছি H1, এটা হলো H1। তাহলে আর এই যে একটা ভূমি, একটা জায়গার মধ্যে, তো এরকম একটা গোল জায়গা ধরো, এই গোল জায়গার মধ্যে পানিটা এসে জমা হয়েছে, আর এটার উচ্চতা হলো এই যে ছোট হাতের H1 আমি যেটা লিখলাম। তাহলে এই যে গোল জায়গাটা, এই গোল জায়গাটা অবশ্যই ক্ষেত্রফল আছে, তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল হলো এ। তাহলে আশা করি বুঝতে পারতেছো। তাহলে এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব, যখন মেঘ থেকে বৃষ্টি পড়ে কোনো একটা খালি জায়গা ভরাট হবে পানি দিয়ে, অথবা কোনো একটা ভরাট খালি জায়গার পানি থেকে সেটা যদি সূর্যের তাপের কারণে বাষ্প হয়ে মেঘ সৃষ্টি হয়, এইসব ক্ষেত্রে যখন উল্লেখ করা থাকবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। আশা করি সূত্রগুলো বুঝতে পারছো। আচ্ছা, এখন আসো আমরা পরের সূত্রে মুভ অন করি। তো এখন আসো পরের সূত্র হলো কি, এখানে দেওয়া আছে P = m/v। এখানে পি কি, পি হলো এখানে কি, দেখো পি এর অনেকগুলো পরিচয় আছে। দেখো এখানে এই একটা সূত্র, এই একটা সূত্র, তাই না, কিন্তু এই দুই সূত্রে কিন্তু পি এর পরিচয় সেম না, এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। এখানে আমরা পি বলতে কি বুঝবো, পি বলতে বুঝবো ভর বেগ, ভর এবং বেগ। যেমন এটা কি, এটা হলো ভর, এটা হচ্ছে বেগ। তাহলে ভর এবং বেগের গুণফলকে আমরা কি বলবো, ভরবেগ বলবো। আশা করি সূত্র বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আসো ইকে = p²/2m, ইকে = p²/2m। এই সূত্রটার মধ্যে কার পরিচয়টা কি, এখানে ইকে হলো গতিশক্তি, পি হচ্ছে আগের মতোই ভরবেগ, এমটা হচ্ছে ভর। আচ্ছা, তাহলে এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝাচ্ছে ধরো তুমি একটা বস্তুকে যদি কি করো, আগে ধরো ভি বেগ ছিল,
পরে এই বস্তুটার বেগ হয়ে গেছে, ধর আগে ইউ বেগ ছিল ভি না, ধর আগে ইউ বেগ ছিল, পরে বস্তুটার বেগ হয়েছে ভি, তাই না? এই যে বস্তুটার বেগের পরিবর্তন করছি, তাহলে বস্তুর বেগের পরিবর্তন করা হইলে অবশ্যই কী হবে, এর মধ্যে একটা গতিশক্তি জমা হয়েছে, তাই না? তাহলে এই গতিশক্তিটা কেন হয়েছে? কারণ এর বেগটা পরিবর্তন করা হয়েছে। তাহলে আগে এর ভরবেগ ছিল এম ইন্টু ভি, এম ইন্টু ইউ, পরে হয়েছে পি ইকুয়ালস টু এম ইন্টু ভি, ঠিক আছে? তাহলে এইখানে পি বলতে কী বোঝায়? ভরবেগ বোঝায়, ডিভাইডেড বাই 2m, এটা হলো ইকে। তাহলে গতিশক্তি সমান সমান পি স্কোয়ার বাই 2m। সূত্রটা কোথা থেকে আসছে সেটা যদি তোমরা একটু দেখতে চাও তাহলে আমি দেখাই দিচ্ছি এখানে হালকা করে, যে আমরা জানি ইকে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। এখন আমি এই হাফটা হাফের মতো রাখলাম, এই এম ভি স্কোয়ারটাকে আমি এখানে এম ভি হোল স্কোয়ার লিখলাম। এখন দেখো তো, এখানে হোল স্কোয়ার করলে এম স্কোয়ার ভি স্কোয়ার, তাই না? ভাঙলে কিন্তু এম এর উপর কি কোনো স্কোয়ার ছিল না, তার মানে আমি একটা এম এক্সট্রা লিখে ফেলেছি। তাহলে কী করবো, আমি এখানে একটা এম দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখন দেখো, হাফ ইন্টু এম ইন্টু ভি, এটাকে আমরা কী লিখতে পারি? এই এম ইন্টু ভিকে আমরা লিখতে পারি ভরবেগ পি। তাহলে এখানে লিখে দিলাম পি স্কোয়ার, আর নিচেটা কি আছে? এম আছে। তো এটা হলো ইকে। তাহলে ইকে সমান সমান হাফ ইন্টু পি স্কোয়ার বাই এম। আশা করি সূত্রটা বুঝতে পারছো। তাহলে এখন আমি মুছে দিচ্ছি এগুলো। আচ্ছা, এরপর হচ্ছে পি ইকোয়ালস টু ডাব্লিউ বাই টি। এইখানে বড় কথা হলে এই সূত্রটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা সূত্র, মনে রাখতে হবে সবাইকে। এখানে পরিচয়গুলো আমি একটা আলাদা কালিতে দেখি। পি, এখানে পি হচ্ছে ক্ষমতা। তাহলে দেখো, এটা অনেক বেশি একটা কনফিউজিং ব্যাপার। দুইটা সূত্র, একটা সূত্রে পি মানে হচ্ছে ভরবেগ, ওই একই অধ্যায়ের অপর সূত্রে পি মানে হচ্ছে ক্ষমতা। তো অবশ্যই এটা মনে রাখতে হবে যে পি মানে হচ্ছে ক্ষমতা, এখানে ডাব্লিউ মানে হচ্ছে কৃতকাজ, আমি শুধু কাজ লিখতেছি, আর টি মানে সময়। তাহলে এটা আমরা কখন ব্যবহার করব? এটা আমরা যখন ক্ষমতা বের করতে বলবে, কাজ দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে, বা তোমাকে ধরো বললো যে একটা পুকুরে বা একটা টাঙ্কি ভরতে হবে, কী হচ্ছে বলছে এখানে একটা কুয়া আছে, কুয়া থেকে পানি নিয়ে এই টাঙ্কিটাকে আমাকে ভরতে হবে। তাহলে এই টাঙ্কিটা ভরতে তোমার কাজ করা লাগবে কতটুকু? ধরো বলে দিলে 100 জুল কাজ করা লাগবে, ঠিক আছে? 100 জুল কাজ করা লাগবে। এবার এখন 100 জুল কাজ তুমি করলেও লাগবে, আমি করলেও লাগবে, যেই করুক না কেন 100 জুল কাজই করা লাগবে, ঠিক আছে? এটা ফিক্সড করা। এখন কেউ এই 100 জুল কাজ করতে পারে 5 মিনিটে, কেউ আবার করতে পারতেছে 10 মিনিটে। তাহলে এখানেই আসলে ক্ষমতা হিসাব করা হয়, যে কে একটা কাজ কতটুকু তাড়াতাড়ি করতে পারে। যে কম সময়ে কাজটা করতে পারবে তার ক্ষমতাটা কি বেশি, আর যে বেশি সময় লাগবে করতে তার ক্ষমতাটা কম। তাহলে এখানে পি ক্ষমতা সমান সমান কী হবে? কৃতকাজ ডিভাইডেড বাই সময়। যে যত কম সময় লাগাবে তার কৃতকাজ ক্ষমতা তত কী আসবে? তত বেশি আসবে। এরপরের সূত্রে পি ইকুয়ালস টু এফ ইন্টু ভি। এখানেও পি মানে কি? ক্ষমতা। এখানে এফ মানে হচ্ছে সমবল, সমান বল, আর এখানে ভি হচ্ছে সমবেগ। তাহলে কখনো যদি কোয়েশ্চেনে এরকম দেখো যে উল্লেখ করা আছে যে কোন একটা বস্তুকে 10 নিউটন বল প্রয়োগ করার কারণে এই বস্তুটা 10 মিটার পার সেকেন্ড সমবেগে সামনে আগাচ্ছে, ঠিক আছে? যদি কখনো এরকম হয় যে কোনো একটা বস্তু, বা ধরো বলের মান চেঞ্জ হচ্ছে কিন্তু বেগটা কী রাখা হয়েছে? একদম ফিক্সড রাখা হয়েছে, ঠিক আছে? কিন্তু ওইটা হলে আবার একটু সূত্রটা ভিন্ন হয়ে যাবে। আপাতত যেখানে এটাই পড়ো, যে কোনো বস্তুকে যদি কী করা হয়, সমান পরিমাণ বল দিয়ে সবসময় সমান বলে কী করা হয়? আগানো হয়। তাহলে আমাদের কী পাবো? সেখান থেকে আমরা যদি ক্ষমতা বের করতে বলে তাহলে সূত্রটা হবে পি ইকুয়ালস টু এফ ইন্টু ভি। আশা করি বুঝতে পারছো। এরপরের সূত্র, এটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। আচ্ছা, এখানে দেওয়া আছে ইটা ইকুয়ালস টু পি আউট, ইটা ইকুয়ালস টু পি আউট বাই পি ইন ইন্টু 100%। এখানে ইটা দ্বারা কী বোঝায়? এখানে ইটা দ্বারা বোঝানো হচ্ছে কর্মদক্ষতা। ইটার পরিচয় হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা মানে কি আশা করি সবাই জানো, তাও আমি একবার বলি। কর্মদক্ষতা মানে হচ্ছে যে ধরো তুমি কীভাবে বোঝাবো? আচ্ছা দেখো, ধরো তোমার বাসার একটা মোটর আছে, ঠিক আছে? এখন এই মোটরের কাজ করতে ধরো তুমি ওকে 1000 জুল শক্তি দিছো। এখন মোটর কী করবে? মোটরের কাজ পানি উঠানো। এখন এইটা মোটরের কাজ পানি উঠানো। এখন ও যে পানি উঠাবে, ওর পানি উঠাইতে কাজ করতে হবে। তাহলে এই যে আমি ওকে বাইরে থেকে 1000 জুল শক্তি দিলাম কাজ করার জন্য, এখন ও কী করলো? ও 800 জুল শক্তি ব্যবহার করে পানি উঠাইলো। কতটুকু ব্যবহার করছে? 800 জুল ব্যবহার করছে। এখন আমি ওকে দিছিলাম 1000 জুল, আর ও 800 জুল ব্যবহার করে পানি উত্তোলন করছে। এখন ওর মধ্যে আর কোনো শক্তি বাকি নেই, শক্তি সব শেষ হয়ে গেছে। তাহলে শক্তিগুলো কোথায় গেল? এখানে আরও 200 জুল কী আছে? এখানে 200 জুলের একটা ঘাটতি আছে। এই 200 জুল কোথায় গেছে?
এটা কোথায় গেছে আশা করি তোমরা সবাই জানো এটা কোথায় গেছে, এটা হলো মোটর গরম হয়েছিল সেখানে গেছে, অথবা মোটর শব্দ উৎপন্ন হয়েছে এখানে মোটর চলার সময়। তাহলে এইসব খাতে কী হয়েছে, শক্তিগুলো খরচ হয়ে গেছে। তো অবশ্যই আমরা বুঝতে পারতেছি কোনো বস্তুর উপর বা কোনো একটা মেশিনে বা যন্ত্রে আমরা যতটুকু শক্তি দিব এর কমপ্লিট শক্তি আমরা কাজে লাগাতে পারবো না। তাহলে কোনো একটা বস্তু কতটুকু শক্তি কাজে লাগাতে পারে এটাকে আসলে কি বোঝানো হয়, এটাকেই বোঝানো হয় কর্মদক্ষতা। তাই এখানে হলো পি আউটপুট, এ কতটুকু কাজ করতে পারে বা ক্ষমতা কতটুকু, ওর আউটপুট ক্ষমতা কতটুকু, আর পি ইনপুট মানে হলো ওকে কতটুকু ক্ষমতা দেওয়া হইতেছে। ধরো আমি ওকে 100 ওয়াট ক্ষমতা দিলাম, ধরো আমি ওকে 100 ওয়াট ক্ষমতা দিলাম কিন্তু কাজে লাগালে 90 ওয়াট, তার মানে কেউ 10 ওয়াট কাজে লাগাইতে পারে নাই। তাহলে ওর ক্ষমতা কত হবে, ওর ক্ষমতাটা হবে যেমন 90 ডিভাইডেড বাই 100, তার মানে ইন্টু 100%। তাহলে কত পার্সেন্ট হবে, 90% হলো ওর কর্মদক্ষতা। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আসো ভার কেন্দ্রের সরণ। ভার কেন্দ্রের সরণ মানে কি, ভার কেন্দ্রের সরণ মানে হচ্ছে ধরো তুমি একটা বস্তুকে এখান থেকে উঠায় এখানে আনতেছো, এখন কৃতকাজ কতটুকু করা লাগবে। কৃতকাজ হিসাব করার সময় আমরা যে একটা উচ্চতা হিসাব করতাম না, এখান থেকে যে এই পর্যন্ত আনছি, তো তুমি এখান থেকে এখানে আসো, ঠিক আছে, এখান থেকে এখানে আনছো, এই যে এতটুকু উচ্চতা উঠানো হয়েছে না, ধর এখান থেকে এখানে যে আনলা একটা কাজ করা হয়েছে, এই কাজ করতে কতটুকু উচ্চতায় উঠানো হয়েছে এটা আসলে হিসাব করা হয় কোথা থেকে, হিসাব করা হয় সেন্টার থেকে সেন্টার পর্যন্ত। তাহলে একটা বস্তু আগে কোথায় ছিল, একটা বস্তু আগে কোথায় ছিল এবং এখন কোথায় আছে, এই হিসাবটা যখন আমরা করতে যাব তখন কী করব, বস্তুটার আগে ভরকেন্দ্র কই ছিল এবং পরে ভরকেন্দ্র কোথায় আছে এই দূরত্বটা আসলে হিসাব করা হয়। তাহলে এই দূরত্ব যদি হিসাব করতে হয় তাহলে ধরো এটা, এই সূত্রটা আমরা কখন ব্যবহার করবো আমি একটু বলে দিচ্ছি। এটা ব্যবহার করব আমরা কুয়া এই রিলেটেড ম্যাথের ক্ষেত্রে, বিশেষ করে কুয়ার ক্ষেত্রে, কুয়া প্লাস ইট এইসব সূত্র ম্যাথের ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করা হবে। আচ্ছা, তাহলে এখানে কি ভার কেন্দ্রের সরণ, তাহলে ভার কেন্দ্রের সরণ সমান সমান কী হবে, সর্বোচ্চ স্তর প্লাস সর্বনিম্ন স্তর ডিভাইডেড বাই 2, সর্বোচ্চ স্তর প্লাস সর্বনিম্ন স্তর ডিভাইডেড বাই 2। সূত্রটা ভালোভাবে মুখস্থ করবা, কারণ কুয়া বা চৌবাচ্চার যে কোনো ম্যাথ করার সময় অবশ্যই আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। আচ্ছা, ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে দিই। ধরো এখানে একটা কুয়া আছে, এই কুয়াটা এতটুকু ভরা ছিল, পুরোটুকু ভরা নেই, এতটুকু ভরা আছে, আর এখান থেকে এই উচ্চতাটা হলো h/3 বলা আছে, গভীরতাটা হলো h/3। এখন আমি এখান থেকে করে পানি উঠাবো, পানি উঠালে আস্তে আস্তে কী হবে, কুয়াটা খালি হবে বা চৌবাচ্চাটা খালি হবে। খালি হইতে হইতে ধরো এতটুকু খালি হয়ে গেছে, এখন আর এতটুকু বাকি আছে, ধরো এখন আর এতটুকু বাকি আছে, ঠিক আছে। তাহলে আগে এতটুকু ছিল, পুরোটা এতটুকু আগে ছিল হলো এতটুকু, এতটুকু, এখন পানি উঠানোর পর এতটুকু আর বাকি আছে। তাহলে এখন যে গভীরতা এখান থেকে এই পর্যন্ত গভীরতা হলো 2h/3, এটা বলা আছে। তাহলে এই ক্ষেত্রে ভারকেন্দ্রের সরণ কতটুকু, ভারকেন্দ্রের সরণ হলো এই আদি অবস্থান সর্বোচ্চ স্তর h/3 প্লাস সর্বনিম্ন স্তর মানে এখান থেকে কতটুকু নিচে আছে, তাহলে 2h/3, এই দুটো যোগ করে কী করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কী পাবো, ভরকেন্দ্রটা বের করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এরপর কী দেওয়া আছে, এরপর দেওয়া আছে P = mgh ডিভাইডেড বাই টি, এটা আমরা অলরেডি পড়ে আসছি। আমরা কি জানি P = w/t, এখানে w মানে একটু আগে পড়ে আসছিলাম এখান থেকে, যে w মানে mgh, তাই এই mghটা যদি এখানে বসাই দিই তাহলে কী হয়ে যাবে, P = mgh/t। এটা w এর প্রত্যেকটা সূত্রের জন্য সত্য। কৃতকাজের আমরা যতগুলো সূত্র পড়ে আসছি প্রত্যেকটা সূত্রে এখানে বসানো যাবে, তোমরা তোমাদের প্রয়োজন মতো বসায় নেবে। আচ্ছা, এখন আসলে পরের সূত্র, এটা হচ্ছে এই সূত্রটাকে আমরা বলি ভর কেন্দ্রের, আচ্ছা এটাকে আমরা বলি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। ভরবেগের সংরক্ষণ, বানান ভুল হইতেছে বারবার, তাহলে এই সূত্রটাকে আমরা কি বলবো, এই সূত্রকে আমরা বলবো ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। তাহলে এখানে সূত্রের পরিচয়গুলো একটু দেখে নেই, এটা খুবই সহজ। m1 মানে হচ্ছে একটা বস্তুর ভর, u1 মানে হচ্ছে একটা বস্তু, আমি একটু চিত্র এঁকে দিই। ধরো এই একটা আদিবেগ, এটা একটা বস্তু, এই বস্তুটা ডান দিকে যাচ্ছে, আর এখানে একটা বস্তু এটা বাম দিকে আসতেছে, তাহলে এটা m1, এটা m2, এই বস্তুটার আদিবেগ u1, এই বস্তুটার আদিবেগ u2, ঠিক আছে। এখন এই বস্তু আর এই বস্তু আস্তে আস্তে এখানে ধাক্কা খাবে, অবশ্যই ধাক্কা খেয়ে এই বস্তুটা আবার এই m1 ভরের বস্তুটা আবার বাম দিকে যাওয়া শুরু করলো, আর m2 ভরের বস্তুটা আবার ডান দিকে যাওয়া শুরু করলো। এই বাম দিকে যাওয়ার সময় ওর বেগটা হলো v1, আর এই m2 ডান দিকে যাওয়ার সময় ওর বেগটা হলো v2। আশা করি সবাই বুঝতে পারতেছো। তাহলে এখানে m1 হচ্ছে
এই M1 এই বস্তুটার ভর, M2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, U1 আর U2 হচ্ছে প্রথম এবং দ্বিতীয় বস্তুর আদিবেগ, এবং V1 আর V2 হচ্ছে সংঘর্ষ হওয়ার পর, মানে একজন আরেকজনের সাথে ধাক্কা লাগার পরে একজন আরেকজনের কি শেষ বেগ হচ্ছে V1 এবং V2। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা এখানে দেখো লেখা আছে যে এই সূত্রগুলা, এখানে যে 4টা সূত্র আছে, একটা দুইটা তিনটা চারটা, এই 4টা সূত্র কার জন্য? এই 4টা সূত্র হলো সংঘর্ষের জন্য আমরা ব্যবহার করব, সংঘর্ষের সূত্র এগুলো। আচ্ছা, এরপরে সূত্রটা দেখি। এরপরে আছে হাফ M1 U1 স্কোয়ার প্লাস হাফ M2 U2 স্কোয়ার ইকুয়ালস টু হাফ M1 V1 স্কোয়ার প্লাস হাফ M2 V2 স্কোয়ার। আচ্ছা, এখানে পরিচয়গুলো আগের মতোই আছে, M1 U1 এগুলো কোনো পরিচয় চেঞ্জ নাই, শুধু পার্থক্য হচ্ছে যে এই সূত্রটাকে আমরা বলি শক্তির সংরক্ষণশীলতা সূত্র। আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা সূত্র। তাহলে আগের সূত্র, এই সূত্রটা কি ছিল? এই সূত্রটা ছিল, এটা ছিল ভরবেগের সংরক্ষণশীলতা, আর এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা। তাহলে দেখো, এখন একটা শর্ত আমি এখানে লিখে দিব, এটা আগে লেখা হয় নাই। শর্তটা হচ্ছে, দেখো সংঘর্ষ কয় ধরনের? সংঘর্ষ হয় হলো দুই ধরনের। সংঘর্ষ দুই ধরনের, একটা হচ্ছে, তোমরা একটু লিখে রাখো, আমি এখানে লিখে রাখো, তোমরা নিজেরা লিখে নাও। একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে কোনো সংঘর্ষ যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে তার কিছু শর্ত আছে। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের শর্ত হলো যে সেটা কি হইতে হবে? শক্তির সংরক্ষণশীলতা মেনে চলতে হবে। এখন সংঘর্ষ স্থিতিস্থাপক হোক বা অস্থিতিস্থাপক হোক, যেটাই হোক, ভরবেগের সংরক্ষণশীলতা প্রত্যেকটা সূত্রকেই মেনে চলতে হবে, প্রত্যেকটা সংঘর্ষকেই মেনে চলতে হবে। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা সবসময় ব্যবহার করা যাবে, সেটা স্থিতিস্থাপক হোক বা না হোক কোনো যায় আসে না। কিন্তু এই যে শক্তির সংরক্ষণশীলতা, এটা আমরা শুধুমাত্র স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কী করতে পারবো? ব্যবহার করতে পারবো। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আসো V1 এবং V2। এই V1 V2 সূত্রগুলো হলো, এই যে এখানে যে V1 V2 আছে, এই যে V1 V2গুলো, এই V1 V2কে আমরা এই V1 V2 দ্বারা বোঝাচ্ছি। তাহলে এই যে V1 এবং V2, এই বেগগুলো যদি বের করতে হয়, ধরো তোমাকে আদিবেগ দিয়ে দিছে, শেষ বেগ, আদিবেগ, দুইটা বস্তুর আদিবেগ দেওয়া, দুইটা বস্তুর ভর দেওয়া আছে, এগুলো দেওয়া আছে। এখন তোমাকে দুইটা বস্তুর শেষ বেগ বের করতে বলছে। তাহলে শেষ বেগ বের করার সূত্রগুলো হলো এরকম। তাহলে দেখো সূত্রগুলো একটু দেখো। তাহলে M1 মাইনাস M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু U1 প্লাস 2M1 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু U2। দেখে মনে হচ্ছে কি সূত্রটা অনেক বড়, তাই না? অনেক কঠিন, কিন্তু আমি এটা একটা সহজ উপায় তোমাদের শেখাই দিচ্ছি। সেই উপায়টা হচ্ছে, ধরো যেহেতু আমরা V1 বের করবো, তাহলে V1 এর জন্য আমরা যে কোনো সূত্র ব্যবহার করি। ধরো V1 আর U1, আমি একটু লিখি সূত্রটা, তাহলে তোমরা সহজে বুঝতে পারবা। ধরো V1 এর যখন সূত্র বের করবো, তখন নিয়ম হচ্ছে আমরা আগে U1 লিখবো, U2 লিখবো। V1 সমান সমান বের করার সময় U1 এবং U2 লিখে ফেলবো, U1 প্লাস U2 এভাবে করে লিখে ফেলবো। তারপর দুইটা দাগ দিব, দাগ দেওয়ার পর দুইটা সূত্রের নিচে কী হবে? M1 প্লাস M2, এখানেও কী হবে? M1 প্লাস M2। এতটুকু এই সূত্রের জন্য কমন। এটা যদি V1 বের করি, V2 বের করি, দুইটার জন্য এই পার্টটুকু সেম হবে। এরপর কী হয়েছে? এরপরে হলো, একটু মুছে ফেলি। আচ্ছা, এরপরে দেখো, এখন যখন আমি V1 বের করব, তখন বুঝতে হবে যে V1 এর সামনে কী হবে আর V2 এর সামনে, V2 বের করার সময় কী হবে। আচ্ছা, যখন V1 বের করব, তখন আমি এই U1 এর জায়গায়, V1 এর সময় 1 এর সময় 1 এর জায়গায় দিব M1 মাইনাস M2। কী করবো? M1 মাইনাস, যেহেতু আমরা V1 বের করতেছি, তাহলে 1 এর পাওয়ারটা বেশি, আমরা মনে মনে এটা বোঝার জন্য বলতেছি, মনে মনে ধরে নিব 1 এর পাওয়ারটা বেশি, তাই আগে M1 দিব, পরে M2 দিব, ঠিক আছে? আর আগে যেহেতু M1 দিছি, তাহলে পরেরটা কী হবে? 2M2 দিতে হবে। আশা করি বুঝতে পারতেছো। তাহলে আমি যদি এখন কি করি, আমি যদি V2 লিখতে চাই, তাহলে আগের মতোই লিখবো। কী করবো? আগে U1 লিখবো, প্লাস এখানে লিখবো U2, এরপরে দুইটা কী দেবো? দাগ দিব। এবার নিচে লিখবো M1 প্লাস M2, আর এখানেও লিখবো M1 প্লাস M2। এতটুকু দুই সূত্রের জন্য সেম। এরপর উপরের সূত্রে আমি দেখো, যেহেতু আমি V2 বের করেছি 2, তাহলে 2 এর পাওয়ারটা বেশি, তাহলে আমি যা করব U2-তে করবো। আগের বার কী করছিলাম? 1 বের করতেছিলাম, তাই 1 এর এখানে করছি। এখন 2 বের করতেছি, তাহলে কী করবো? 2 এর এখানে করবো। তাহলে যেহেতু 2 করছি, তাহলে 2 এর পাওয়ারটা বেশি, তাহলে আমরা কী করবো? আগে লিখবো M2, পরে লিখবো M1। তাহলে যাকে পরে লিখছি তাকে এখানে গুণ করে দিতে হবে 2M1। আশা করি সবাই বুঝতে পারছো, সূত্রগুলো লিখতে পারবা নিজে নিজে। আচ্ছা, এখন আসো, আমাদের আর অল্প কিছু সূত্রই বাকি আছে। এবার আসো আমরা স্প্রিং নিয়ে একটু পড়ালেখা করবো।
তাহলে এখানে দেওয়া আছে স্প্রিং এফ অফ এজি বা এফ ইকুয়ালস টু কেএক্স, সূত্রটা কি এফ ইকুয়ালস টু কেএক্স। তাই চিত্র এখানে আঁকা আছে, একটু দেখো। তাহলে কোনো একটা স্প্রিং ধরো এভাবে ছিল, এটাকে আমি কি করছি, একটা এফ বল প্রয়োগ করছি, করার কারণে এই বস্তুটা এক্স পরিমাণ সামনের দিকে অগ্রসর হয়েছে। একটা স্প্রিংয়ের ওপর যদি আমি এফ বল প্রয়োগ করি, এটা এক্স পরিমাণ অগ্রসর হয়, তাহলে কতটুকু বল দিলে এটা এক্স পরিমাণ অগ্রসর হবে, তার একটা হিসাব আছে না? অবশ্যই আছে, কারণ সব স্প্রিং কি তুমি একই বল প্রয়োগ করলে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করবে? না, করবে না। কোন স্প্রিং টাইট হয়, কোন স্প্রিং কী হয়, একটু ঢিলা হয়, একটু হালকা হয়। তাহলে এই যে কতটুকু বল প্রয়োগ করলে কতটুকু সরবে, এটা আসলে স্প্রিং ওয়াইজ কী হয়, ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাহলে এটা ডিপেন্ড করে কার ওপর? এটাই ডিপেন্ড করে স্প্রিংয়ের ধ্রুবকের ওপর। এটাকে কী বলে? স্প্রিং ধ্রুবক বা কে। এটা হচ্ছে স্প্রিংয়ের একটা বৈশিষ্ট্য, যে একটা স্প্রিং কতটুকু টাইট বা কতটুকু ঢিলা, এটা আমরা এই কে দিয়ে বুঝতে পারতেছি। তাহলে কোনো একটা বস্তুকে এফ পরিমাণ বল প্রয়োগ করে এক্স পরিমাণ সরাতে চাইলে কতটুকু বল প্রয়োগ করতে হবে, সেই সূত্রটা কি? এফ অফ এজি ইকুয়ালস টু কে ইন্টু এক্স। আশা করি আমরা পরিচয়গুলো বুঝতে পারছি। এখানে এফটা হচ্ছে বল আর এক্সটা হচ্ছে সরণ, সে কতটুকু সরতেছে। আচ্ছা, এখনই আসো দেখো, পরে আরেকটা সূত্র লেখা আছে হুবহু একই রকম। কি লেখা? এফ অফ স্প্রিং ইকুয়ালস টু মাইনাস কে এক্স। একই সূত্র, দেখো শুধু একটা প্লাস আছে, একটা মাইনাস আছে, আর নামটাই পার্থক্য, একটা এফ অফ এজি, একটা এফ অফ স্প্রিং। এই এজি মানে কি? এই এজি মানে হচ্ছে এফ অফ এজি মানে হচ্ছে এজেন্ট। তাহলে আমরা এটাকে বলতে পারি এজেন্ট কর্তৃককৃত কাজ। এজেন্ট মানে কি? এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল। এফ অফ এজি মানে এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল। তাহলে এজেন্টটা কি? এজেন্টটা হচ্ছে, ধরো তুমি যদি একটা স্প্রিংয়ে টান দাও, তাহলে কাজটা কে করতেছো? তুমি করতেছো না? তাহলে তুমি হচ্ছে এখানে এজেন্ট, যে বাইরে থেকে এসে কাজটা করে তাকে বলা হয় এজেন্ট। তাহলে এই বাইরে থেকে যদি টান দেই আমরা, দেখো তাহলে টান দিতেছি আমরা ডান দিকে, বস্তু স্মরণ হচ্ছে কোন দিকে? ডান দিকে। তাহলে আমরা জানি যেই দিকে টান দিতেছি যদি ওই দিকেই স্মরণ হয়, তাহলে এটা কী হবে? যেহেতু বল একটা ভেক্টর রাশি, স্মরণ একটা ভেক্টর রাশি, এবং দুইটার দিক কি একই, তাই জন্য আমরা এখানে কি ইউজ করছি? একটা প্লাস ইউজ করছি। কিন্তু নাই মানে এখানে কি আছে? প্লাস আছে। আবার স্প্রিং, দেখো তুমি যখন স্প্রিংকে টান দিবা, অবশ্যই তোমরা এটা খেয়াল করে দেখছো, স্প্রিং কী করবে? তোমাকে উল্টা দিকে টান দিবে না, টাইট টাইট হয়ে থাকবে না। টাইট হয়ে কেন ছিল? কারণ তুমি যেদিকে টানতেছো স্প্রিং তার অপোজিট দিকে তোমাকে টানতেছে। স্প্রিং চায় না বড় হইতে, ওই জন্য কী করতেছে? অপোজিট দিকে তোমাকে টানতেছে। তাহলে স্প্রিংও তো টানে, তাই না? তাহলে স্প্রিং কতটুকু টানবে? তুমি যতটুকু বলে টান দিবা, স্প্রিং ঠিক ততটুকু বলে কী করবে? অপোজিট দিকে টান দিবে। তুমি যদি ডান দিকে টান দাও, তাহলে স্প্রিং কোন দিকে টান দেবে? বাম দিকে টান দেবে। বা তুমি যদি বাম দিকে ধাক্কা দাও বা সংকুচিত করো, তাহলে স্প্রিং কী করবে? বাম দিকে তোমাকে ধাক্কা দেবে। তার মানে সহজ কথায়, তুমি সবসময় যেই দিকে বল প্রয়োগ করবা, স্প্রিং সবসময় তার বিপরীত দিকে একটা বল প্রয়োগ করবে। তাহলে স্প্রিংয়ের যে বলটা, অবশ্যই এটা কী হবে? তাহলে আমার বলের দিকে যদি স্মরণ হয়, তাহলে স্প্রিংয়ের বল যেদিকে স্মরণ কী হবে? তার অপোজিট দিকে হবে। তাহলে বল এবং স্মরণ যদি অপোজিট দিকে হয়, তাহলে অবশ্যই এখানে এটা কী আসবে? মাইনাস আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো মাইনাসটা এখানে কেন আসছে। আর এই এফ স্প্রিংকে আমরা কি বলতে পারি? এফ রিস্টোরিংও বলতে পারি। তার মানে এটা একটা স্প্রিং তার নিজের অবস্থায় ফেরত আসতে যে রিস্টোরিং, বুঝতে পারতেছো? রিস্টোর করা, ওই রিস্টোরিং যে বল, সেটা আসলে কি? এই এফ স্প্রিং আর রিস্টোরিং একই জিনিস হবে। আচ্ছা, এরপরে একটা স্প্রিংকে সংকুচিত বা প্রসারিত করার জন্য আমরা যে বল প্রয়োগ করলাম, তো বল প্রয়োগ করলে অবশ্যই এখানে কী হয়েছে? কাজ হয়েছে। তাহলে এই কাজটা আমরা কোন সূত্রতে পাবো? এই সূত্রটা হলো হাফ ইন্টু কে এক্স স্কোয়ার। তাহলে এজেন্ট কর্তৃকৃত কাজ, এটা আগের ব্যাখ্যাটা আগের মতোই। আমি যে টান দিতেছি, তাহলে আমার দ্বারা যে কাজটা হবে সেটা কী হবে? ডাব্লিউ অফ এজেন্ট কর্তৃকৃত কাজ সমান সমান হাফ কে এক্স স্কোয়ার। আর আমি টান দেওয়ার কারণে স্প্রিংও তো অপোজিট দিকে টান দিয়েছিল, তাহলে স্প্রিংও তো একটা কাজ করবে, তাই না? তাহলে স্প্রিং কর্তৃকৃত কাজ কী হবে? আমি এটা এখানে লেখা হয় না, আমি একটু লিখে দিচ্ছি। তাহলে স্প্রিং কর্তৃকৃত কাজ হবে হাফ, এখানেও কী হবে? কে এক্স স্কোয়ার। এখানেও কী হবে? হাফ কে এক্স স্কোয়ারই হবে, কোনো পার্থক্য নাই। কেন নাই? কারণ যখন স্কোয়ার করব তখন আসলে যায় আসে না, কাজটা কি? ডান দিকে হচ্ছে কাজ কি? একটা স্কেলার রাশি। স্কেলার রাশি যেহেতু, তাহলে কাজের মানটা কী হবে? এই এজেন্টের জন্য যা হবে স্প্রিংয়ের জন্য একই হবে। আশা করি বুঝতে পারতেছো। এখন আসো, ডাব্লিউ অফ স্প্রিং দেওয়া আছে, একটু বড় সূত্র দেওয়া আছে। এই বড় সূত্রটা মানে কি? এই বড় সূত্রটা মানে হচ্ছে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এই বড় সূত্রটা মানে হচ্ছে, ধরো তুমি একটা বস্তুকে একটা স্প্রিং, এখানে চিত্র আঁকাই আছে, এখান থেকে দেখাই। এই যে স্প্রিংটা এখানে ছিল, ঠিক আছে? এখানে ধরো ও আছে x1 দূরত্বে, x1 অবস্থানে আছে, ও এখানে আসলে এখানে হলো x2 অবস্থান। তাহলে আগে একটা অবস্থানে ছিল, এখন একটা অবস্থানে আছে। তাহলে ধরো তুমি একটা স্প্রিংকে টানছো, একটা স্প্রিং, ওকে তুমি টেনে এতটুকু সামনে আনছো। তাহলে ধরো তুমি x1 সামনে এনে দেখিয়ে দিছো, এখন তুমি এটাকে আরও টান দিছো, টান দিয়ে এখানে নিয়ে আসছো।
তাহলে আগে x1 টানা ছিল আগে থেকেই, এখন তুমি আরও টেনে x2 অবস্থানে নিয়ে আসছো, এইখান থেকে x2 অবস্থান, এই টোটালটা কি? তাহলে এইটা হলো x1 আর তুমি এটাকে আরও টেনে এখানে নিয়ে আসছো, তাহলে এই পুরোটা হচ্ছে x2। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছো। এই পুরোটা হচ্ছে x2 আর এই এতটুকু হলো x1। তাহলে আমি কতটুকু টানছি? আমি টানছি হলো এতটুকু, তাই না? আগে ছিল এখানে, আমি আনছি এখানে, টানছি এতটুকু। তাহলে এতটুকু বের করবো কীভাবে? x2 মাইনাস x1, ওই কাজটা এখানে করা হয়েছে। তাহলে হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার। তাহলে আমাদের সূত্র অনুযায়ী হওয়ার কথা, নর্মালি কী হওয়ার কথা? শেষ বিয়োগ আদি হওয়ার কথা। তার মানে x2 মাইনাস x1, বা এটাকে যদি আমি এক্স ফাইনাল লিখি তাহলে হওয়ার কথা এখানে এক্স ইনিশিয়াল, এটা হওয়ার কথা এক্স ফাইনাল, তাই না? ইনিশিয়াল মাইনাস ইনিশিয়াল, এটা ফাইনাল। তাহলে হওয়া উচিত ছিল এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল, কিন্তু এখানে উল্টা হয়েছে। উল্টা কেন হয়েছে? এখানে দেখো, খেয়াল করো, এখানে ডাব্লিউ আছে না? ডাব্লিউ কি? স্প্রিংয়ের জন্য। তাহলে স্প্রিংয়ের জন্য যদি হয় তাহলে অবশ্যই কী ছিল? উল্টা ছিল, নেগেটিভ ছিল না? এই জন্য আমরা এখানে কী করছি? স্প্রিংয়ের জন্য হাফ কে এক্স স্কোয়ার মাইনাস হাফ কে ওয়াই এক্স ইনিশিয়াল আর এক্স ফাইনাল করছি। আর যদি আমরা এজেন্ট কর্তৃক করতাম, এজেন্টের জন্য যখন করব তখন এটাকে আমরা লিখতে পারি হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এখন এই এজেন্ট কর্তৃক কিছু কাজ থেকে কী হবে? ওই স্প্রিংয়ের মধ্যে শক্তি হিসেবে জমা হবে, বা শক্তি, হ্যাঁ আমরা আগেই বলছি একটু, কোনো কিছুতে কাজ করা হলে এখানে কী হয়? শক্তি হিসেবে জমা হয়। তাহলে এই যে শক্তি হিসেবে জমা, এটা কি বিভব শক্তি হিসেবে জমা হবে? এটাকে আমরা বলতে পারি ইপি সমান সমান হাফ কে এক্স এফ স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার। এরপরে সর্বশেষ সূত্র, এটা যদি এইটার জন্য যদি আমি লিখতে চাই তাহলে এই সূত্রটা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এই অধ্যায়ে এতটুকু সূত্রই ছিল। আশা করি সূত্রগুলো তোমরা সবাই বুঝতে পারছো। সূত্রগুলো এখানে সবই লেখা আছে, আর একটু হিজিবিজি হয়ে গেছে, বাট আশা করি তোমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করো তোমরা আসলে বুঝতে পারবা আমি কী পড়াইছি এবং কতটুকু পড়াইছি। ধন্যবাদ সবাইকে ক্লাসটা করার জন্য এই পর্যন্ত। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যেহেতু আমি প্রথম কাজ নিতেছি, আমি অবশ্যই অনেক ভুল করব, এটা স্বাভাবিক। তো তোমরা আমার ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবে, আশা করতেছি আমাকে সবাই মাফ করে দিবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আর যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটা লাইক করবে, আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আশা করতেছি তোমরা সবাই পড়াটা বুঝতে পারছো। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।